একটা অবলম্বন নিয়েই মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, আঁকড়ে ধরে। আব্বা ওকে বারে বারে বুঝাচ্ছিল, নানা ভাই আম্মুর হাত শক্ত করে ধরে রেখো, দেখো আম্মু যাতে হারিয়ে না যায়। আমেরিকাতে এসেছি, তখন তো আমার অনেক কিছুই ছিল না। আমি কিভাবে ইলিশ মাছ ভাপা করতাম সেই স্টাইলটাই আমি আপনাদেরকে দেখাবো। চলো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালটা কিছু ইমোশনাল কথাবার্তা দিয়েই শুরু করতে চাচ্ছি। আজকে সকালে আমার ছেলে এবং মেয়ে ওরা এক সপ্তাহের জন্য ওরা বেড়াতে গেল। বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে, খুব একা একা লাগছে। আজকে ছুটির দিন, কাজও নাই। কাজে থাকলে তাও তো কিছুটা সময় কেটে যেত, এত বেশি খারাপ লাগতো না। আসলে জীবনটা তো এরকমই ছিল, একা একাই সব সময়। তারপরেও যখন দেখবেন, যখন আপনি একটা সিস্টেমের মধ্যে চলতে থাকেন, তারপরে সেই সিস্টেমটা যখন একটু চেঞ্জ হয়ে যায়, তখন আবার আপনি ওই সিস্টেমের মধ্যে আপনি অভ্যস্ত হয়ে যান, ইউজড টু হয়ে যান। তো আর আমার মেয়েটা এত দুষ্ট, পুরা বাড়ি বাচ্চাদের মতো হই হুল্লোড় করে মাথায় তুলে রাখে। তো যে কারণে ও বাসায় না থাকলে পুরো বাসাটাই একদম মনে হয় যেন একদম শান্ত হয়ে যায়। তো যাই হোক, ওদের সকালে বিদায় দিয়ে মনটা খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মানুষের যখন বেঁচে থাকার যখন কোনো অবলম্বন থাকে না, তখন যে কোনো একটা অবলম্বন নিয়েই মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, আঁকড়ে ধরে, সেটাকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য মানুষ চেষ্টা করে। ঠিক সেরকমই আমার ছেলেই ছিল আমার জীবনের সব কিছু। ওকেই আঁকড়ে ধরে আমার পথ চলা, ওকে আঁকড়ে ধরেই আমার বেঁচে থাকা। তো আজকে খুব অন্যরকম ফিল করছিলাম যে আসলে ছেলেটার এই যে 27 শেষ হয়ে 28-এ পড়লো। তো কোনোদিন এই 27 বছরে কোনোদিন ছেলেকে আমি হাতছাড়া করিনি। সরি, একটু চোখ ভিজে যাচ্ছে। ছেলেকে কখনো হাতছাড়া করিনি, সব সময় ছেলের হাত শক্ত করে ধরেই ছেলেকে নিয়ে পথ চলেছি। মনে হতো যদি একটু হাতছাড়া করি, একটু চোখের আড়াল করি, যদি ছেলে হারিয়ে যায়। তো সেই যে মনে হয় যে ছোট্ট সেই 16 বছর 15 পেরিয়ে মাত্র 16তে পড়েছে, ঠিক এরকম একটা এইজে এই ছেলেকে নিয়ে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই সুদূর আমেরিকাতে এসেছি। তো আমার খুব মনে পড়ে যখন ছেলেকে নিয়ে আমি যখন ফ্লাই করছি এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে। আমার আব্বা ওকে বারে বারে বুঝাচ্ছিল, নানা ভাই আম্মুর হাত শক্ত করে ধরে রেখো, দেখো আম্মু যাতে হারিয়ে না যায়। আম্মুকে বেশি একটা ভারী জিনিস টানতে দিও না, আম্মুর শরীর ভালো না, আম্মুর কষ্ট হবে, আম্মু ব্যথা পাবে। তো তুমি তো ছেলে, সবসময় মাকে টেক কেয়ার করো, মায়ের দিকে খেয়াল রেখো, আর পুরোটা জার্নি মায়ের সাথে সাথে থেকো, শক্ত করে মায়ের হাত ধরে রেখো। তো সত্যি সত্যি এতটা পথ পাড়ি দিয়ে বিদেশে এসেছি ছেলেকে নিয়ে। তো পুরোটা পথ মনে হয়েছিল যে আমি ওর একমাত্র অবলম্বন, আর ওর কাছে মনে হয়েছিল যে আমার মাই আমার অবলম্বন। তো দুজনের হাত খুব শক্ত করে ধরে লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে এই আমেরিকাতে আসা। বিদেশের মাটিতে পথ চলাটাও যে খুব সহজ ছিল তা কিন্তু না, খুব কষ্ট করেই একজন আরেকজনকে শক্ত করে আঁকড়ে ধরে আমাদের এই এখন পর্যন্ত পথ চলা। তো যাই হোক, আমি এই
এত বছরে কোনোদিন ছেলেকে কোথাও একা ছাড়িনি। যেখানে গিয়েছি ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছি। কোথাও একা কোথাও যেতে দিইনি। বাংলাদেশে থাকতেও স্কুল থেকে বিভিন্ন রকমের ইয়েতে পিকনিক অমুকতম বিভিন্ন রকম ইয়েতে ওর বন্ধুরা যেত, আমি ওকে যেতে দিতাম না। ওর বন্ধুরা বলতো তোর আম্মু এত ভয় পায় কেন, তোকে একলা কেন ছাড়তে চায় না। যাই হোক, তো আজকে এত বছর পরে আজকে যখন গত বছর ছেলেকে বিয়ে দিয়েছি, খুব অল্প বয়সেই বিয়ে দিয়েছি, কারণ আমার ডটার ইন ল ওরা দুজনেই ক্লাসমেট, একসাথেই বাংলাদেশে ওরা ও লেভেল পর্যন্ত একসাথে পড়াশোনা করেছে। তারপরে তো ছেলে আমেরিকাতে চলে আসছে, এখানেই পড়াশোনা। আর আমরা উত্তরাতে একই জায়গায় থাকতাম, সেই সুবাদে ওর মায়ের সঙ্গে আমার একটা সখ্যতা, ওদের পরিবারের সঙ্গে আমাদের একটা সখ্যতা ছিল। তো যাই হোক, দুই পরিবার নিয়ে আমরা খুব ভালো করে একজন আরেকজনকে চিনি জানি। তো চিন্তা করলাম বিয়ে তো দিতেই হবে, ছেলে দুদিন আগে আর দুদিন পরে। তো ঠিক আছে, ওর পছন্দ মতোই হোক, ওরা ভালো থাকবে। আর মেয়েটাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি, ও আমাকে চেনে জানে, হয়তো খুব সুন্দরভাবেই আমার ফ্যামিলিটাকে ও অ্যাডপ্ট করতে পারবে। যখন ছেলে বিয়ে দিয়েছি তখনও কখনোই একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে ছেলে বড় হয়ে গেছে, বাট আজকে ফিল করলাম যে হ্যাঁ, ছেলে বড় হয়ে গেছে। সকালবেলা সারা রাত তো ঠিক মতো ঘুম হয়ইনি, সারা রাত ছটফট। ভোরবেলা উঠে পড়েছি, ওরা ভোরবেলা রওনা দিবে, উঠে ওরা রেডি হচ্ছে, আমি বসে আছি ওদের রেডি হওয়া দেখছি। ছেলে হাসছে, আমার মেয়ে হাসছে আমার অবস্থা দেখে। তো যখন আমি বিদায় দিচ্ছি বারে বারে বলছি যে টাকা ঠিক মতো নিয়েছো তো, এখানে না ওখানে রাখো টাকা, তোমার ড্রাইভার লাইসেন্স ঠিক মতো নিয়েছো তো, ক্রেডিট কার্ডগুলো ঠিক মতো নিয়েছো তো, ওখানে নতুন জায়গায় যাচ্ছ, ওখানে গিয়ে খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবা, স্পিডিং করবা না, নির্ঝরের দিকে খেয়াল রেখো, ও যেন আবার হারিয়ে না যায়, ওকে সব সময় হাত ধরে রেখো। ছেলে আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আম্মু তুমি একটু চিন্তা করো না, আমি নির্ঝরের ঠিক খেয়াল রাখবো, ও হারায় যাবে না, ওকে আমি ঠিকই টেক কেয়ার করতে পারবো, আর আমি সব কিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছি, তুমি একদম টেনশন করো না। তো তখন মনে হলো যে না, ছেলে বড় হয়ে গেছে। এতদিন ওর দায়িত্ব আমি বহন করেছি, এখন ওর ভেতরেও আরেকজনের দায়িত্ব নেওয়ার মতো সেই দায়িত্ববোধটা ওর ভেতরে গ্রো করে গেছে। খুব ভালো লাগলো। তো যাই হোক, চলে গেল, টেনশন হচ্ছে, তারপরেও এটা ভেবে খুব ভালো লাগছে, না ছেলে আমার বড় হয়ে গেছে। ও এখন মায়ের পাশাপাশি কারো না কারোর রেসপন্সিবিলিটি ও নিতে পারছে। তো যাই হোক, মনটা খারাপ বলেই আজকে একটুও মন চাচ্ছিল না যে রান্না করি। তারপরে চিন্তা করলাম যে না, এভাবে বসে থাকলে মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে, তার চেয়ে আপনাদের সাথে গল্প করি, কিছু একটা রান্না করি, রান্নার একটা বাহানা নিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিছুটা সময় কেটে যাবে, আমার ভালো লাগবে, আমি একটু হলেও মন খারাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারবো। তো যাই হোক, আজকে খুবই একদম সিম্পল খাবার দাবার। আমি একটু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আজকে আমি ইলিশ মাছ ভাপা করব। আর আমার গাছের একদম লাউ শাকের একদম ডগাগুলো ভেঙে নিয়েছি, সেটাকে আমি সুন্দর করে বেছে ধুয়ে রেডি করে রেখেছি, সাথে একটা আলু কেটে নিয়েছি। আমি একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব, আর এখানে একদম হাতে সুন্দর করে মেখে ইলিশ মাছের ভাপা করব। আমি যখন আমেরিকাতে এসেছি তখন তো আমার অনেক কিছুই ছিল না, কিভাবে আমি ইলিশ মাছ ভাপা করতাম সেই স্টাইলটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি, রান্নাটা শুরু করি। অনেক ইমোশনাল কথাবার্তা হয়ে গেল, আপনাদেরও মনে হয় কিছুটা মন খারাপ করে দিয়েছি। চলেন না দেখি সুন্দর একটা রান্না উপহার দিয়ে একটু হলেও আপনাদের মনটাকে একটু ভালো করতে পারি কিনা। আমি এই বাটিতে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কালকে আমি কাজে ছিলাম,
আমার মেয়েটা পেঁয়াজ মরিচ সব কেটে রেখে গেছে আমার জন্য, মায়ের যাতে কষ্ট না হয়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, চিড়ে রাখা কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, একটু আদা বাটা, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু আদা বাটা দিব, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন এতে দিয়ে দিব আমি একটু সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম, একটু সর্ষে বাটা, আর দিয়ে দিব সরিষার তেল। এটাকে খুব ভালো করে মেখে নিব। সুন্দর গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। তো আমি যখন আমেরিকাতে এসেছি তখন তো আসলে অনেক কিছুই ছিল না, তাই বলে তো আর খাওয়া বন্ধ রাখা যাবে না। তো যেভাবে আমি ভাপা ইলিশটা করতাম, আজকে প্ল্যান করেছি সেই জিনিসটা, আমারও অতীতের কথা মনে পড়বে, আপনাদের সঙ্গে আমার অতীতটাও শেয়ার করা হয়ে যাবে। ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমার জিনিসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আসেন এখন দেখাই কিভাবে আমি ভাপা ইলিশ করতাম। এই কাচের বাটিটার মধ্যে আমি সুন্দর করে মাছগুলো এখন সাজিয়ে নিচ্ছি। এই যে আমি সুন্দর করে মাছটা এতে সাজিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দিব কয়েক ফোঁটা সরিষার তেল। এটাকে ভালো করে কভার করে দেব। কেন আমি জিনিসটা আপনাদেরকে দেখালাম, কারণ আমার মতো যে সমস্ত ভাই বোনরা প্রবাসে থাকেন তারাও যাতে আমার মতো এরকম টেকনিক করে ভাপা ইলিশটা রান্না করতে পারেন। সুন্দর হয়ে গেল। এই পাশের চুলায় আমি একটা বড় পাতিলে একটু পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। পানিটা এদিকে গরম হতে থাক, আর চলেন এই পাশের চুলায় আমরা লাউ শাকটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এতে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে টমেটোটা দিতে পারেন, নাও দিতে পারেন, জাস্ট মেয়ে কেটে রেখেছিল তাই এটুকু ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এতে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আমি এতে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, খুবই সামান্য, আধা চা চামচের মতো একটু হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো একটু মরিচের গুঁড়া। এতে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি একটু মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা কষা হয়ে উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জিনিসটাকে কষাবো। একটু দেখে নিই কি অবস্থা। আমার মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে, সাথে আলুটাও কিছুটা হাফ ডান হয়ে গেছে। এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে আসি।
আমি এতে দিয়ে দিব আমার কেটে রাখা শ্রিম্পগুলো। পানিটা গরম হতে হতে আমি মাছটাকে আর একটু কষিয়ে নেব, জাস্ট 2-3 মিনিট। ছেলেটা এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছটা খুব পছন্দ করে, ছোটোবেলায় খুব খেত। বিশেষ করে লাউ শাকের একদম কচি কচি লম্বা লম্বা ডাঁটাগুলো ওকে বেছে বেছে শাকগুলো খেয়ে ফেলতো, ডাঁটাগুলো রেখে দিত। খাওয়া দাওয়ার পরে ভাতটা শেষ হয়ে গেলে বসে বসে ডাঁটাগুলো চিবোতো। এখন অনেক কিছুই, এগুলো এখন আগের মতো এগুলো আর নাই, বড় হয়ে গেছে তো। ছোটোবেলায় যখন দুষ্টামি করে আমি যখন বলতাম হ্যাঁ বড় হয়ে তো বিয়ে করে তখন তো মাকে ভুলেই যাবা, হ্যাঁ তখন তো বউ নিয়ে মাকে ফেলে রেখে চলে যাবা, তো তখন একদম কান্না করে দিত। এসে আমাকে জড়ায় ধরে বলতো আমি জীবনে কোনো দিন বিয়ে করব না, আমি মরে গেলেও বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো এবার আমরা যখন ওর বিয়ে যখন ঠিক করলাম, ওর বিয়ের সময় ওর কাবিন করাতে যখন আমরা নিয়ে যাচ্ছিলাম, তো তখন আমি দুষ্টামি করে পাশ থেকে বলছিলাম কি বাবা এবার তো একবারও বললা না তুমি বিয়ে করবে না, তুমি তো ছোটোবেলায় তোমাকে বিয়ের কথা বললেই তুমি আমাকে জড়ায় ধরে কান্না করতে, রীতিমতো কান্না জুড়ে দিত, বলতো যে না না আমি জীবনেও বিয়ে করব না, বিয়ে করব না, আমি আম্মুকে ছেড়ে কোথাও যাব না, আমি আম্মুর কাছেই থাকবো, আমি জীবনেও বিয়ে করব না। তো এখন তো একবারও বললা না যে আম্মু আমি বিয়ে করব না। এত লজ্জা পেয়েছে, লজ্জায় মুখটুক সব লাল হয়ে গেছে, লাল হয়ে আমাকে জড়ায় ধরে বলছে তুমি তো দিচ্ছ বিয়ে, আমি কি বিয়ে করতে চেয়েছি? সামান্য একটু গরম পানি অ্যাড করব। লবণ টবণ সব পারফেক্ট। গাছের শাক ঢেকে দিচ্ছি, হতে থাক। লাউ শাকের যা ফ্লেভার বেরিয়ে গেছে না, আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে। আমি একটু অল্প অল্প মাখা মাখা ঝোল রেখেছি, এখন আমি তরকারিটা বেড়ে নিচ্ছি। সুন্দর গন্ধ বের হয়েছে, একদম কচি লাউয়ের পাতা আর হচ্ছে শ্রিম দুটো মিলে অসাধারণ গন্ধ। হ্যাঁ আশা করি হয়ে গেছে। ওয়াও, এখন জিনিসটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ এখন আপনাদের সাথে নিয়ে আমি এটাকে ওপেন করব, দেখি কি অবস্থা। সরিষার তেল আর সর্ষে বাটা, যা গন্ধ বেরিয়েছে না, ওয়াও ওয়াও। যা ভালো গন্ধ বেরিয়েছে, পুরা ইলিশ মাছের গন্ধটা একদম ইনটেক। এই দেখুন আমার ইলিশ ভাপা, কি অসম্ভব সুন্দর হয়েছে, আর যা ভালো গন্ধ বেরিয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখনই ক্যামেরা বন্ধ করে আমি খেতে বসে যাই। তো ঠিক আছে, আজকে আমার মেইন উদ্দেশ্যই ছিল বিদেশের মাটিতে আমার যখন কিছুই ছিল না তখন আমি কিভাবে ভাপা ইলিশ করতাম, সেই জিনিসটাই আপনাদের দেখানোই ছিল আমার মেইন উদ্দেশ্য। আর সাথে আমি রান্না করেছি
এই যে আমার গাছের লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, একদম লাউয়ের কচি কচি আগাগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করেছি। এটা ছিল বোনাস। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যারা আমার মতো প্রবাসে থাকেন অবশ্যই অবশ্যই এভাবে চেষ্টা করবেন। আশা করি আপনারাও এভাবে ভাপা ইলিশ রান্না করে পরিবারের সবাইকে নিয়েই এনজয় করতে পারি। আপনাদের ভালো লেগেছে, আর সত্যি সত্যি যদি আপনাদের আমার রান্নার স্টাইলটা ভালো লেগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্না দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু, কারণ আমার যখনই এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপলোড হবে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কি প্রতিদিনের মতোই এবারও আমি খুব কাছে থেকে আমার রান্নাটা দেখানোর আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।